আসক্তি আসক্তি ব্যাপারটা কিন্তু আমরা অনেকেই জানি। যে কোনো কিছু খারাপ জিনিসের উপর যেমন আসক্তি হতে পারে, তেমন কিন্তু ভালো জিনিসের প্রতিও কিন্তু আসক্তি হতে পারে। কেউ যদি খুব ভালো জিনিসের প্রতি আসক্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু তার জীবন যেমন সুন্দর হচ্ছে, তার পরিবারটিও কিন্তু সুন্দর থাকবে। এর বিপরীতে যদি কেউ খারাপ কোনো কিছুর প্রতি যদি আকর্ষিত হয়ে যান বা আসক্ত হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু যিনি হচ্ছেন তার জীবনটাও কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, সাথে পুরো পরিবারটা। কী কী ক্ষেত্রে হতে পারে দর্শক, আজকে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো এই আসক্ত নিয়ে। আপনারা দেখছেন রেনিক্স স্বাস্থ্য কথা, আর আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি ডাক্তার শারমিন যেমন আছি আপনাদের সাথে। আসক্ত নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন একজন বিশেষজ্ঞ অতিথি। আমাদের সাথে আছেন ডাক্তার রুবাইদ ফেরদৌসী, সহকারী অধ্যাপক, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আপু আজকে আমাদের আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আজকে আমরা একটা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আসক্তি নিয়ে। যে ব্যাপারটা নিয়ে আসলে কিন্তু বর্তমান সময়ে আমরা সবাই কিন্তু খুব বেশি কম বেশি বা পরিবারে কেউ না কেউ কোনো না কোনো বিষয়ের প্রতি কিন্তু আসক্তি একটা রয়ে যাচ্ছে। আসক্তির ব্যাপার যেটা বলছিলাম যে এর কিন্তু খুব ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে, তাই না? কেউ যদি পড়াশোনার প্রতি অনেক বেশি আসক্ত হয়ে থাকেন, তার কিন্তু ভবিষ্যৎটা অনেক বেশি সুন্দর হয়। বা যে কোনো ভালো একটি অভ্যাস, সকালে হাঁটতে যাওয়া বা হেলদি খাবার খাওয়া, এটাও কিন্তু এক ধরনের আসক্তি হয়ে থাকে। কিন্তু আমরা আসক্তিটাকে সবসময় একদম নেগেটিভ একটা শব্দে কিন্তু সবসময় শুনে থাকি, যেমন মোবাইলে আকর্ষণ হওয়া বা আসক্ত হওয়া বা ইন্টারনেটে, এরকম নানা রকম আছে। তো এই খারাপ জিনিসগুলো আসলে কখন একটা মানুষের মানসিক ভাবে বিপর্যস্ত করে তোলে, সেই ব্যাপারটা একটু শুনবো। হ্যাঁ, আসক্তিটার ব্যাপারে যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে সব সময় যে আসলে যে ধাম করে মানুষ আসক্ত হয়ে পড়ছে, ব্যাপারটা কিন্তু ওই রকম না। কয়েকটা ধাপ পার হয়ে হয়ে কিন্তু আসক্তির পর্যায়ে চলে যায়। সেই ধাপগুলোর মধ্যে যদি খুব বিস্তারিত যদি না যাই, রেগুলার ইউজ থেকে নিয়ে তারপরে যাচ্ছে রিস্কি বিহেভিয়ার, তারপরে চলে যাচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এই স্টেজে যখন চলে যায় তখন সেটাকে আমরা আসক্তি বলি। তাহলে আসক্তিটাকে যদি আসলে বলতে চাই সাধারণভাবে, যে আমি যখন একটা কাজ আমি রেগুলার করছি, ঠিক আছে, এটা আমার যখন আমি চাইবো অফ করতে পারবো, যখন আমি চাইবো তখন আমি ইউজ করতে পারবো, এই পর্যন্ত যদি থাকে তাহলে সেটা হলো রেগুলার ইউজার। কিন্তু যখন ওইটার প্রতি মানুষ ডিপেন্ডেন্ট হয়ে যায়, যে এটা ছাড়া আমার চলছে না, আমার এটা লাগবেই, এবং একটা পর্যায়ে দেখা যায় যে তার বিভিন্ন ইম্পর্টেন্ট ডোমেইনে ইম্পেয়ার হতে থাকে, সেটা পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, পড়ালেখা, বিভিন্ন ইম্পর্টেন্ট ডোমেইনে দেখা যায় যে বন্ধ করে দিয়ে সেই জায়গাটাকে বা সেই যে অভ্যাসটাকে এমনভাবে কনজিউম করছে, সেইটাই তখন হচ্ছে আসলে ডিপেন্ডেন্সি, এখান থেকে আসক্তি হয়। আর এই যে যখন আমরা এই যে বিভিন্নভাবে দেখি যে রিলস দেখে, তারপরে বিভিন্ন রকমের নিষিদ্ধ পিকচারগুলো দেখে, তারপরে মাদকাসক্ত হয়ে পড়ে, এই যে ভেতরে যেটা হয় আসলে, যে আমাদের হিউম্যান ব্রেইনের রিওয়ার্ড সিস্টেম নামক একটা সিস্টেম থাকে, এই রিওয়ার্ড সিস্টেমের যখন ডিস্টরশন হয়ে যায় বা ডিসরেগুলেশন হয়ে যায় বা মোট কথা তারতম্য হয়ে যায়, তখন দেখা যায় যে এই আসক্তিতে মানুষ ঢুকে পড়ে। একদম এই যে একদম এক ধরনের একটা লাইনই বলবো, যে কিছুর মধ্যে ঢুকে যাচ্ছে এবং সেখানে গিয়ে আটকে যাচ্ছে, সেখান থেকে বেরোতে পারছে না, তাই না? এই জায়গাটা যখন নিজেকে আর নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা নিজে থেকে হারিয়ে ফেলছে, এই জায়গাটা তো আসলে নিজের মনকে কন্ট্রোল করাটা খুব বেশি দরকার, না? তো এটা কি বয়স ভেদে কোনোভাবে কি পরিবর্তন হয়, নাকি সব বয়সে আসক্তিটা বা নিজের মনকে নিয়ন্ত্রণ করার ব্যাপারটা কি একই থাকছে? আচ্ছা, বয়স ভেদে আসলে মানুষের অ্যাপেটাইট চেঞ্জ হয়। একটা বাচ্চাকে কিন্তু আপনি যদি আসক্ত বলেন, সেটা দেখা যাবে যে কার্টুনে আসক্ত হয়ে যাচ্ছে, যদি মোবাইল দিয়েই আমরা যদি বলি। তারপরে যখন কিশোর বয়সে যখন চলে যায়, তখন দেখা যায় যে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ হয়ে যায়, তখন ওইগুলো দেখে। আবার যারা গৃহিণীরা আছেন, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা বিভিন্ন রান্নার রেসিপি দেখছে, ওখান থেকেও বের হতে পারছে না, সব কাজ ফেলে হলেও। এমনও শুনতে হাস্যকর লাগলো, এরকম অনেক দেখি, অনেক শুনি, যে ঘন্টার পর ঘন্টা রান্নার রেসিপি দেখছে, আলটিমেটলি কোনো কিছু রান্নাই করছে না। আচ্ছা, হ্যাঁ, মানে তাহলে দেখার একটা নেশা। তারপরে যারা হচ্ছে ধরেন 40-এর অ্যাবাভে চলে যায়, তারাও দেখা যায় যে বিভিন্ন রকমের যে পর্ণাসক্ত হয়ে যাচ্ছে বা অনেক আরও নিষিদ্ধ ব্যাপারগুলো দেখছে। এটা হলো মোবাইলের দিক থেকে। আর কিশোর বয়স থেকে নিয়ে অ্যাডাল্টহুডেও সবচেয়ে কমন আমরা যে জিনিসটা
এখন দেখে থাকি সেটা হচ্ছে মাদকাসক্তি। তাহলে বয়স ভেদে আসলে মানুষের চাহিদার উপরে কিছুটা অ্যাপিটাইটটা এগুলো চেঞ্জ হয়, সেভাবে করেই আসলে মানুষ ইয়ে হয়ে পড়ে, আসক্তির পরিমাণটা আসলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। শিশুদের ক্ষেত্রটা একটু শুরু করি আগে, সেটা হচ্ছে যে আপনি বললেন যে কার্টুনের প্রতি একটা আসক্ত চলে আসছে, যে তারা ঘন্টার পর ঘন্টা কার্টুন দেখছে। কার্টুনের সাথে তো এখন খুব কমন এবং অ্যাভেলেবেল একটি ডিভাইস হচ্ছে আমাদের মোবাইল ফোন। একটা পরিবারে যদি 5 জন সদস্য থাকে সেক্ষেত্রে দেখা যায় 5টা ফোনই তার ঘরে আছে এবং স্মার্টফোন, যেখানে তারা সহজে রিলস দেখছে, টিকটক দেখছে, নানান সোশ্যাল মিডিয়া নানা কিছু দেখছে। এবং শিশুরা এই যে জিনিসগুলো ঘন্টার পর ঘন্টা দেখছে, দেশের হোক দেশের বাইরের জিনিসগুলো হোক, এইগুলো আসলে প্রভাবিত কতটুকু করছে? তারা তো একরকম কথা বলতে গেলে তারা আসক্ত হয়ে পড়ছে, তাই না? তাদের যে লিমিটেশনটা, যে তুমি আধা ঘন্টা দেখবে বা 1 ঘন্টা দেখবে, এই লিমিটেশনের বাইরে গিয়ে তারা যখন দেখছে, তাদের আসলে কি কি পরিবর্তন হতে পারে আর কি ধরনের পরিবর্তনগুলো পরিবারে শো করতে পারে, সেই বিষয়গুলো যদি। এক্স্যাক্টলি, খুব সুন্দর প্রশ্ন। প্রথম অংশটা হচ্ছে যে কিভাবে আসলে নিজের উপরে আবেগ মানে কন্ট্রোলটাকে হারিয়ে ফেলছে। এই জায়গাতে আসলে কি হয় যে দেখেন, আমরাও যখন রিলস দেখি আমাদের থাম্ব কিন্তু চলছে স্ক্রিনের উপরে, এই ভেতরে কিন্তু আসলে অনেক ঘটনা ঘটে যাচ্ছে। কি হয়, হিউম্যান ব্রেইন কিন্তু সবসময় প্লেজার পেতে চায়। তো তখন হয় কি যে যখন আমরা যে কোনো কিছুতে যখন আনন্দ পাই, তখন আমাদের ব্রেইনের ডোপামিন নিঃসরণ হতে থাকে, রিওয়ার্ড সিস্টেমের কথা একটু আগে যেটা বলছিলাম। তো যখন আমরা আনন্দ পাই তখন অত্যধিক ডোপামিন সিক্রেশন হয়, তখন অত্যধিক ওই কাজে মানুষটা প্লেজার পায়। তারপরে মানুষগুলোর হয় কি যে অন্য কোনো কাজে তখন আর আনন্দ পায় না, আমার ওইটাই লাগবে। আমি যদি সিম্পলেস্ট ওয়েতে বলি যে আমরা একটা বিরিয়ানি হাউসে গেলাম, একটা রেস্টুরেন্টে গেলাম, আমরা ওইটা আমাদের ভীষণ ভালো লাগলো, হ্যাঁ, আমাদের ব্রেইনে কিন্তু সেট হয়ে আছে যে এই জায়গার খাবারটা ভালো লেগেছে। কয়েকদিন পরে যখন আমি ওই রাস্তা দিয়ে যাব, ডেফিনেটলি আমাকে বিষয়টা ট্রিগার করবে যে আমি আবার যাই ওই রেস্টুরেন্টটাতে। হাতে সময় না থাকলে হয়তো বা আমরা কিনে নিয়েই আমরা বাসায় গিয়েই খাবো, রাইট? তাহলে এইভাবে কিন্তু নিয়ন্ত্রণগুলো হারাতে থাকে। এটা তো একটা এক্সাম্পল বললাম যে হিউম্যান ব্রেইন কিভাবে ট্রিগার করে। কিন্তু আসক্তির জায়গাগুলো ওইগুলো তো অ্যাভেলেবল, ইজিলি অ্যাক্সেসিবল বিষয়গুলোতেই তো আসলে আসক্ত হয়ে পড়ে। দেখা যাচ্ছে কি যে আজকাল বাবা মারা বা সবাই যে যার মতো করে ব্যস্ত। এরকম অনেক দেখা যায় যে নিজের ব্যস্ততা বা নিজের কাজটাকে শেষ করার জন্য বাচ্চার হাতে ডিভাইস দিয়ে দিচ্ছে। তাহলে বাচ্চাটা তো এটা তো তার হাতের মুঠোই, অ্যাক্সেসিবিলিটিটা অনেক ইজি। তাহলে সে তার পছন্দ মতো বিষয়গুলো দেখছে। কিন্তু যখন ওই যে আমি যে স্টেজগুলো বললাম যে রেগুলার ইউজ, দেন হচ্ছে রিস্কি ইউজ হয়ে যায়, তারপরে হচ্ছে ডিপেন্ডেন্সি হয়ে যায়। তো ওই জায়গাটাতেই কিন্তু বাউন্ডারিটা ক্রস করে যায় দেখতে দেখতে। তো পরে কখন আমাদের কাছে নিয়ে আসে যে মোবাইল সরিয়ে ফেললেই, হাত থেকে সরিয়ে ফেললে প্রচণ্ড রকমভাবে রিয়াক্ট করে, গড়াগড়ি করে, কান্নাকাটি করে। এই যে একটা হ্যাঁ, জেদ তৈরি হয়ে যায়। এইভাবে প্রভাব, সেকেন্ড অংশ আপনার যেটা ছিল যে প্রভাব তাহলে কি পড়ছে, যে পরের সময়টাতে বাবা মার মধ্যে একটা টেনশন শুরু করছে যে আসলে এটা কেন হচ্ছে, এখান থেকে মুক্তির উপায় কি, এটা কি করা যেতে পারে। কিন্তু প্রথমে দেওয়ার সময় কিন্তু মনে থাকে না বা বুঝতে পারে না এটার সিকুয়েলিটা কি হতে পারে। এইভাবে দেখা যায় যে বাবা মারা একে অপরকে দোষারোপ করছে, তোমার জন্যই তো এটা হলো, তোমার জন্যই তো এটা হলো। এই কিন্তু দেখা যায় যে ওই জায়গাটাতে যদি আসলে লাগামটা ধরা যেতে পারে, যে বাউন্ডারি তো বাচ্চারা তো বোঝে না, বড়রাই তো বাউন্ডারি বোঝে না যখন আসক্ত হয়ে যায়, বিভিন্ন ক্ষেত্রে যখন আসক্ত হয়ে যায়, বাউন্ডারিটা ক্রস করলেই তো মানুষ আসক্ত হয়ে পড়ছে। তাহলে বাচ্চারা কিভাবে বুঝবে? তাহলে প্লেজারটা দেওয়ার জন্য কি করতে হবে, যে অন্য কোনো প্রোডাক্টিভ কোনো কিছু, ভালো কোনো কিছু, গঠনমূলক কোনো কিছুতে তখন বাচ্চাটাকে আসলে আনন্দ দিতে হবে। এবং কোয়ালিটি টাইম, আই টু আই কন্ট্যাক্ট করা, ছোট ছোট কোয়ালিটি টাইমও কিন্তু অনেক ভ্যালু ক্যারি করে। একসাথে ব্রেকফাস্ট করা, তোমার সারাদিন কেমন কাটলো, তোমার কি ভালো লাগলো, কি খারাপ লাগলো, আসো আমরা এটা একটা কৌতুক শুনি। বা একজন আরেকজনকে ধাঁধা ছুড়ে দিলেও তো মানুষের ব্রেইনটা কিন্তু এক্সারসাইজ, মেন্টাল এক্সারসাইজ হয়। তাহলে এটাতেও কিন্তু না পারলেও কিন্তু এক পক্ষ আনন্দ পাচ্ছে, আবার আনন্দ পেলেও কিন্তু মানে ধাঁধাটা পারলেও কিন্তু আরেকটা পক্ষ আনন্দিত হচ্ছে। সো অনেকগুলো মেজার থাকে আসলে এগুলো ওভারকাম করা।
করার আপনি জন্য। বলছিলেন যে কোয়ালিটি টাইম, এই কোয়ালিটি টাইম কিন্তু আমরা অনেক ক্ষেত্রে শুনে থাকি যে প্যারেন্টিং এর ক্ষেত্রে যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা কিন্তু বাচ্চাদের উপর খুব ভালো একটা প্রভাব ফেলে যে কোয়ালিটি টাইম। আসলে এই কোয়ালিটি টাইমটা আসলে কতক্ষণ দেওয়া যেতে পারে? কেননা বাবা মা দুজনেই এখন ব্যস্ত, শিশুরা দেখা যাচ্ছে ঘরে থাকছে, তাদের পড়াশোনা নিয়েও তারা ব্যস্ত, কিন্তু এর মাঝখানে কোন সময়টা, কতটুকু সময় যদি আমি আমার সন্তানকে দিলে সেটা কোয়ালিটি টাইম, আবার কিভাবে যদি একটু প্রসেসটা বলে দেন সেটা ক্ষেত্রে ভালো। থ্যাংক ইউ। এটা আসলে প্রতিটা ফ্যামিলিতে ভ্যারি করে এবং পেশার উপরেও ভ্যারি করে যে কোন পেশাতে আছে, কিন্তু কোয়ালিটি টাইম বলতে আপনি ধরেন যে কোনো কিছুই করলেন না, আপনার বাচ্চাকে আপনি সারাক্ষণই, বাচ্চার জন্য আপনি বাসায় আছেন কিন্তু সারাক্ষণই আপনি বকাবাজি করছেন, সারাক্ষণই আপনি এমন এমন কথা বলছেন যে যেটাতে বাচ্চাটা আরো বেশি মানে খারাপ ফিল করছে, বা ও মনে করছে যে আমার মাই তো সবচেয়ে আপন বা আমার বাবাই তো সবচেয়ে আপন, কিন্তু সেই তো আমাকে সারাক্ষণ বকাবকি করে, আমাকে নেগেটিভ কথাবার্তা বলছে, আমার আত্মবিশ্বাসটাকে নষ্ট করে দিচ্ছে। তাহলে দিস ইজ নট দ্য কোয়ালিটি টাইম যে আপনি সারাক্ষণই থাকছেন কিন্তু সারাক্ষণই বকাবাজি করছেন। কোয়ালিটি টাইম বলতে যে যতটুকু সময় আমি আমার সন্তানকে দিব ততটুকু সময় সম্পূর্ণ আমি মানে তার ধ্যান, জ্ঞান, মন, প্রাণ সব কিছুতেই আমি তার সাথে এঙ্গেজড থাকবো। এবং এই যে যারা খুব ব্যস্ত বাবা মা, তাদের বাচ্চাদেরকে ওইভাবেই আপব্রিঙ্গিং করাটা প্রয়োজন, বা ওইভাবেই আসলে গ্রুমিং করা প্রয়োজন যে আমাদের দিনের সময় এই সময়টুকু এই কাজের জন্য, বাকি সময়টুকু এই কাজের জন্য, ওইভাবেই কিন্তু গ্রুমিং হয়। তাহলে সেই সময়টা বাচ্চা কি করবে সেটাও বয়স ভেদে করণীয় অনেকগুলো সেগমেন্ট আছে, ভাগ করা যেতে পারে। মাথায় ওইটাই রাখতে হবে যে যেই সময়টুকু বাবা মাকে পাচ্ছে না সেই সময়টুকু তার নিজের একাডেমিক সেগমেন্ট তো আছেই, এর বাইরেও তার ক্রিয়েটিভিটির জায়গাগুলোতে তাকে এঙ্গেজ করা দিয়ে যেতে পারে। সে কিছু একটা করে পারফর্ম করে রাখলো বা কমপ্লিট করে রাখলো, এসে যে তাকে যে উৎসাহ দেওয়াটা, তাকে থ্যাঙ্কস বলাটা, মানে খুব চোখে মুখেই তো আসলে বাবা মা এক্সপ্রেস বুঝিয়ে দিতে পারে যে তুমি এটা করেছো, আমি খুব পছন্দ করেছি। তখনও কিন্তু ওই যে সেই রিওয়ার্ড সিস্টেম বাচ্চাটার মধ্যে কাজ করলো, পাশাপাশি উৎসাহিত হলো যে আমি এটা করে রাখলাম, আমার বাবা মা খুশি হয়। তো তাহলে যে কোয়ালিটি টাইম বলতে যে আসলে সারাদিন ব্যাপী আমি থাকলাম কিন্তু তার সাথে আসলে বন্ডিংটা, অ্যাটাচমেন্টটা হলো না, এটা কিন্তু না। আমি যদি হাফ এন আওয়ার সময় দেই তাতে পুরোপুরি এঙ্গেজ হয়ে যায়, সেটাই কিন্তু আসলে মানে 100% অ্যাটেনশনটা তাকে ফোকাস করা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তবে শিশুদের ক্ষেত্রে যেটা হয় যে তারা যখন একটা জিনিসের প্রতি, বিশেষ করে এই ডিভাইসের প্রতি, ফোনের প্রতি যখন খুব বেশি অ্যাডিকশন চলে আসে, খুব বেশি আসক্ত হচ্ছে, আমরা প্রথম দফায় যেটা করি যে শাট করে সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করি যে এটা তুমি তো দেখতে পারবে না, এটা তো তুমি এতক্ষণ করতে পারবে না। তো এই যে যদি হঠাৎ করে নিয়ে আসা হয়, উইথড্র করা হয়, সেক্ষেত্রে দেখা যায় বাচ্চারা নানাভাবে রিয়্যাক্ট করে এবং এই রিয়্যাক্টটা অনেক পর্যায়ে, বিশেষ করে বর্তমান সময় খুব খারাপ একটা পর্যায়ে কিন্তু চলে গেছে। অনেক সময় সন্তানরা বাবা মাকে হিট করছে, এরকমও কিন্তু আমরা হিস্ট্রি দেখছি কিন্তু বর্তমান সময়। হ্যাঁ, এখন কিন্তু এটা একটু হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। তো এই জায়গাটা আসলে বাবা মার কোন দিকটা আসলে সচেতন হওয়া উচিত যে তার সন্তানকে যদি আসক্ত হয়ে যায় সেখান থেকে আসলে সরিয়ে নিয়ে আসার যে পদ্ধতিটা, এবং নিজেও একটু সতর্ক থাকা যে তার সন্তান কতটুকু এগ্রেসিভ হচ্ছে সেই ব্যাপারটা কখন বুঝবে বা কিভাবে বুঝবে। আচ্ছা, সেই ক্ষেত্রে বাবা মার কিন্তু প্রথম থেকেই, আমি একটু আগে বলেছি যে লাগামটা কিন্তু প্রথমেই ধরতে হবে, প্রথমেই কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু বাউন্ডারিজ রাখতে হবে। যে কোনো ক্ষেত্রে বাউন্ডারি ক্রস করা মানেই তো সেটা লিমিটেশন ক্রস করে ফেললো। তাহলে যে কতক্ষণ মোবাইল দেখবে, কতক্ষণ ডিভাইস নিয়ে সময় কাটাবে, সেখানে কিন্তু বাউন্ডারিটা থাকবে, এবং কি কি দেখবে সেটাও বয়স ভেদে কিন্তু ডিটারমাইন করা যেতে পারে যে তুমি এই জিনিসগুলো এভাবেই দেখবে। অনেকগুলো সফটওয়্যার আছে যে নিষিদ্ধ জিনিসগুলো যেগুলো চলে আসে সেগুলোকে ব্লক করার জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলো বাবা মা ইউজ করতে পারে। এই যে যেটা হয় যে হিউম্যান ব্রেন কিন্তু যে কোনো জায়গাতে যখন আসক্ত হয়ে পড়ে তখন কিন্তু আবেগের যে নিয়ন্ত্রণটা ওইটা টোটালি লস হয়ে যায়, এবং তখন ওই যে রাসায়নিক দ্রব্যটা ব্রেইনের মধ্যে যে ডোপামিনের কথা বলছিলাম সেটার কারণে ভীষণ রকমের ইম্পালসিভ হয়ে পড়ে। এই ইম্পালসিভিটিটাই আমরা কিন্তু আসলে বাহির থেকে দেখছি, কিন্তু ভেতরে ঘটনাটা কি ঘটছে সায়েন্টিফিক্যালি যে ডোপামিন কিন্তু এগুলো করাচ্ছে, তাই না? ইম্পালসিভিটিটা বেড়ে গেল। তাহলে আমি ডোপামিন এই ইম্পালসিভিটি বাড়তে দিব কেন? আমি ইম্পালসিভিটিটা যেন না হয় সেই আগে থেকে আমি বাউন্ডারিটাকে সেট করব, এবং
তৃতীয় যে কথাটা বলতে চাচ্ছি যে বাচ্চারা কিন্তু আসলে সর্ট অফ মোমের দলার মতো। আমি একটা মোমকে, একই অ্যামাউন্টের মোমকে আমি যেই শেপেই রাখবো না কেন সেই শেপটাই কিন্তু নিবে। এবং বাচ্চারা কিন্তু সবাইকে ইমিটেট করে, বাবা মাকে ইমিটেট করে বা যার সাথে অ্যাটাচমেন্ট ফিগার তাদেরকে ইমিটেট করে। তাহলে আমি যদি আমার বাচ্চার সামনে মোবাইল নিয়ে সারাক্ষণ বসে থাকি, আমি যদি আরেকজনের সাথে ইম্পালসিভ ওয়েতে কথা বলি, ইম্পালসিভ বিহেভিয়ার করি, তাহলে তো সেগুলোই তো ইমিটেট করবে, সেগুলোই তো ফলো করবে। তাহলে একটা জিনিস আমি ছিনিয়ে নিলাম এবং সেটার জন্য আমি কিছু রুড আচরণ করলাম, সেটাই তো শিখে বড় হবে যে এটাই বুঝি করতে হয়। তাহলে কথা সবসময় যে মুখে বললেই যে কথা হয়ে যায় সেটা কিন্তু না, চোখেও তো কথা বলা যায় যে আমি এটা পছন্দ করছি না বা এই বিহেভিয়ারটা তোমার আনহেলদি। এই পর্যন্ত যদি বাচ্চাটাকে নার্চার করা যেতে পারে বা মানে চাইল্ড রিয়ারিং প্র্যাকটিসটা যদি এইভাবে হয়ে যায়, প্র্যাকটিস করা যায়, তাহলে তো ওই ইম্পালসিভ বা আনহেলদি অ্যাটিটিউড, আনহেলদি বিহেভিয়ার এগুলো তো তখন আসেই না। বা বাচ্চারা ভুল করবেই, করতেই পারে, দুষ্টুমি করবে, এইটা ধরবে ওটা ধরবে, নষ্ট করবে, এরকম অনেক কিছুই করবে। এখন এটা যদি বলি আমরা মা বাবা হিসেবে, বাবা তুমি এটা করেছো, এটা এইভাবে না করে আসলে ওভাবে করলে আমি বেশি খুশি হতাম, দেখেন কথার ওয়েটা কিন্তু একদমই পরিবর্তন হয়ে গেল। কিন্তু সাধারণত মানুষ কি করে, হ্যাঁ তুমি এটা করেছো কেন, এটা ফেলেছো কেন, অনেকে দেখা যায় কি গিয়ে একটা চড় মেরে দিল। তাহলে এইভাবেও যখন বাচ্চারা হ্যাবিচুয়েটেড হয়ে যায়, তখনও কিন্তু বাচ্চাদের এরকম মাইন্ড সেট হয়ে যায়, বড় জোর কি আর করবে, কয়েকটা চড়ই তো মারবে, ঠিক আছে আমি আমার মতোই করি। তাহলে এই রিঅ্যাকশনটা কিন্তু সেও শিখে যাচ্ছে, তাই না? এইভাবে কিন্তু এটাই তার বাবা মায়ের প্রতি কিন্তু সে দেখাতে পারে, তাই না? এবং এখন দেখা যায় কি যে সেটা রেস্টুরেন্টে গেলেও দেখবেন বা যে কোনো জায়গাতে 4-5 ফ্রেন্ড একসাথে গেল, সবার হাতে মোবাইল, সোশ্যাল গ্যাদারিং এ গিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে, কিন্তু আসলে কিন্তু মানে যে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে না। ফ্যামিলিতেও দেখা যাচ্ছে, আপনি একটু আগে যেটা বললেন যে 4-5 জনের একটা ফ্যামিলি একসাথে বসলো কিন্তু মোবাইল নিয়ে বসে আছে, তাহলে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে না, আবেগের এক্সচেঞ্জ হচ্ছে না। আরো কিভাবে নিয়ন্ত্রণে আনতে পারি সে বিষয়গুলো জানবো একটা ছোট বিরতি থেকে এসে। দর্শক আপনারা দেখছেন রেনিক্স স্বাস্থ্য কথা, সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নিয়ে, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের রেনিক্স স্বাস্থ্য কথায়। দর্শক আজ আমরা কথা বলছিলাম আসক্তি নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার রুবায়েত ফেরদৌস, সহকারী অধ্যাপক, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমরা বিরতিতে যাবার আগে কিন্তু বিশেষ করে শিশুদের ক্ষেত্রটা কিন্তু একটু শুনছিলাম যে আসলে তারা মোবাইলের প্রতি বা ডিভাইসের প্রতি নানাভাবে আকর্ষণ হচ্ছে এবং তারা এগুলো নিয়ে ইম্পালসিভও হচ্ছে। এই যে ইম্পালসিভনেসটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি আসলে দেখা দিচ্ছে এখনকার সময়, বর্তমান সময়। আগে একটা সময় আমরা দেখেছি মাদকাসক্ত হলে তাদেরকে সুস্থ করার জন্য রিহ্যাবে নিয়ে যাওয়া হতো, সেখানে তাদের চিকিৎসা করা হতো। যেসব শিশুরা অনেক বেশি এগ্রেসিভ হয়ে গেছে, অনেক বেশি ইম্পালসিভ থাকে সব সময়, এবং তাদেরকে যেটা কন্ট্রোল করাটা বাবা মায়ের জন্য খুব বেশি আসলে অসুবিধার একটা জায়গা হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে কি আসলে কাউন্সেলিং এর কোনো ব্যবস্থা আছে বা তাদের চিকিৎসাটা আসলে কেমন হওয়া উচিত? আচ্ছা, ডেফিনেটলি কাউন্সেলিংয়ের ব্যবস্থা আছে এবং চিকিৎসাটা অনেক ওয়াইড চাইল্ড সাইকিয়াট্রির ক্ষেত্রে, আর বিশেষ করে এই সমস্ত বিহেভিয়ারাল ইস্যু, অ্যাডিকশন ইস্যু, এই সমস্ত ক্ষেত্রে অনেক সেগমেন্টে আসলে কাজ করতে হয়। যদি আমি কাউন্সেলিং ফোকাসড ইনফরমেশনটা দিই, সেই ক্ষেত্রে যে বড়দের ক্ষেত্রে কি হয় যে ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপিটা আমরা খুব কমনলি আমরা প্র্যাকটিস করে থাকি, রাইট? কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কি করতে হয়, বাচ্চাটা কোথায় কোথায় যাচ্ছে, বাচ্চাটা পরিবারে থাকছে, বাচ্চার নিজস্বতা মানে নিজস্ব এক্সিস্টেন্স ডেফিনেটলি আছে, নিজস্ব একটা জগৎ আছে। আমরা বড়রা খারাপ লাগলো আমরা এক্সপ্রেস করতে পারি, অনেক বাচ্চারা এক্সপ্রেস করতে পারে না, তখন বিহেভিয়ারাল ইস্যু দিয়ে তারা বোঝাচ্ছে, বাট আসলে যে ভেতরে কি চলছে সেটা বোঝাতে পারছে না। তাহলে অবশ্যই তাদের ভেতরে ঢোকার একটা জায়গা আছে। তারপরে পরিবারে থেকে অনেক কিছু বাচ্চাদের আনহেলদি লার্নিং হয়, সোশ্যাল লার্নিংটা হয় আর কি, সেই জায়গাগুলোতে কাজ করার, ডেফিনেটলি কাজ করার জায়গা আছে। বাচ্চা আর কোথায় যায়, স্কুলে যায়, তাহলে স্কুল ফ্যাক্টরও এখানে আমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা জায়গা, কারণ ফ্রেন্ডদের কাছ থেকেও অনেক কিছু শিখে আসে।
এক ফ্রেন্ড পছন্দ করে অন্য ক্লাসমেটদেরকে বুলি করা, তাহলে এই মানে এই বাচ্চাটাও তো ওইভাবে করে ওটা মজা পাচ্ছে যে বুলি করলে মজা লাগছে, কিন্তু আসলে এটাও তো একটা ডেফিনেটলি আনহেলদি বিহেভিয়ার, কারণ অপর প্রান্তের মানুষটাকে যে বুলি করছে এটা বড় হতে হতে কিন্তু ডেফিনেটলি অ্যান্টি সোশ্যাল একটা বিষয় হয়ে যায়। এবং আমরা যেটা দেখছি যে প্রচুর সাইবার বুলিং হচ্ছে, তাহলে কাউন্সিলিংয়ের জায়গাগুলোতে আমি যেহেতু ভাগ করলাম, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কাজ করার সুযোগ আছে এবং বাচ্চাটার সাথে বাচ্চার বয়সে মিশে গিয়েই বাচ্চার ভেতর থেকে কথা বের করতে হবে যে কোনটা তার ভালো লাগছে, খারাপ লাগছে, কোন জায়গাটা তার অসুবিধা হচ্ছে, এবং কোনটাতে সে মজাও পাচ্ছে সেটাও জানতে হবে, কারণ সে মজা পাচ্ছে সেটুকু বলতে পারবে। আনহেলদি নাকি হেলদি সেটা আমরা ডিফাইন করব। তাহলে ওই যে সোর্সগুলো, মানে যে ওই যে রিসোর্সগুলো থেকে যে আমরা যে জানলাম, এইগুলোকে অ্যাকিউমুলেট করে নিয়ে এসে প্রত্যেকটার উপরে পয়েন্টে পয়েন্টে করে ধাপে ধাপে করে কাজ করার আছে। এবং এমন যদি হয় যে স্কুল থেকে এমন কিছু হচ্ছে যে অনেক সময় হয় যে টিচার এমন কোনো কিছু বলল যে সেটা আসলে সে নিতে পারেনি, এরপরে সে স্কুলে যেতে চাচ্ছে না, এমন কিছু বলল, ফ্রেন্ডরা হাসলো, এটাই মানে একটা বিষয়, সিম্পল একটা বিষয়, কিন্তু সে নেওয়ার মতো সে আসলে ওরকম স্ট্রং না, ভালনারেবল টাইপের একটা মানুষ। সো ওই জায়গাগুলো যদি হয়ে থাকে ফ্যাক্টর, সেটাও সর্ট আউট করতে হবে। এবং যেই বাচ্চাটা কিনা বিহেভিয়ারাল ইস্যু নিয়ে আসছে অথবা এডিকশন নিয়ে আসছে, এনি ইস্যু নিয়ে আসছে, স্কুলে কিন্তু আসলে এটা ইনফর্ম করতে হবে, কারণ স্কুলের টিচার হোক বা আদার যে পার্সোনেল হোক, তাদের কাছ থেকেও কিন্তু হেল্প নেওয়ার সুযোগ আছে যে এই বাচ্চাটারকে হেল্প করার জন্য আপনাদেরও এখানে কিছু রোল আছে, এটা সাইকিয়াট্রিস্টের পরামর্শ। ইন্ডিভিজুয়াল কেসে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরগুলো বের হয়। তারপরে বাবা মার যে বিষয়টা, পরিবার হচ্ছে সবচেয়ে লার্নিং এর মানে বড় ক্ষেত্র, তাই না? ওই জায়গাটাতে এই যে সর্ট আউট করতে হবে। আমরা যখন ফ্যামিলি থেরাপিতে বসি তখন কিন্তু বিভিন্নভাবে বসা হয়, একটা মানুষ নিয়ে বসা হয়, তারপরে হচ্ছে প্রতিটা মানুষকে নিয়ে বসা হয়, তারপরে আবার একসাথে বসা হয় ফ্যামিলি থেরাপির মধ্যে। তাহলে ফ্যামিলি থেরাপির মধ্যে যখন এই যে ধরেন আমি আপনি ফ্যামিলি মেম্বার, আমাদের জন্য একজন কাউন্সিলর আপনার কাছ থেকে শুনবে যে কি আপনাকে হন্ট করছে, আমার দিক থেকে আমার কাছ থেকেও শোনা হবে। তাহলে এই যে আমাদের ঘটনা নিয়েই কিন্তু আসলে কাউন্সিলর বসবে, মানে নতুন করে কিছু বানানো না, আমাদের ঘটনা থেকেই তুলে ধরে নিয়ে আসা হবে যে আনহেলদি সোর্সগুলো কি কি। তাহলে ওই বাচ্চাদের যে কাউন্সিলিং এর ব্যাপারটা অনেক ওয়াইড, আসলে অনেকগুলো কাজ করার বিষয় আছে, মানে এটা রিলেটেড পরিবারের সকল সদস্যদের নিয়ে আসলে কাজ করতে হয়। এই ক্ষেত্রে আপনার কাছে আরেকটু ব্যাপার জানি, সেটা হচ্ছে যে আমরা জানি যে শিশুদেরকে মানুষ করার ক্ষেত্রে বা তাদেরকে গড়ে তোলার ক্ষেত্রে মায়েরই সবচেয়ে বড় ভূমিকা। যদিও বাবা মা দুজনই প্যারালেলে থাকছে, কিন্তু মায়ের রোলটা হচ্ছে সবচেয়ে বেশি। সেক্ষেত্রে মা যদি গৃহিণী হন সেখানেও আছে, আবার মা যদি কর্মজীবী হন সেখানেও আছে, যে শিশুর 100% দায়িত্ব হচ্ছে মায়েদের। আমরা বর্তমান সময়ে বা কিছুদিন আগে, দুদিন আগেও একটি ঘটনা ঘটে গেছে যেটা টঙ্গীতে, মানে শুনতে খারাপ লাগে, বিশ্বাস করতেও খারাপ লাগে যে মা সন্তানকে মেরে ফেলছে, বা তার উপর তিক্ত একটা অভিজ্ঞতা, তার উপর তিক্ত একটা রাগ ক্ষোভ থেকে কিন্তু সন্তানকে হারিয়ে ফেলছে, যেখানে একজন মা কিন্তু সন্তানের জন্য কিন্তু হাহাকার করে। আসলে এই জায়গাটা কেন হচ্ছে যে মায়েদের এত ইয়েটা কেন থাকবে, বা শুধু দায়িত্বটা কি শুধু মায়েদেরই কিনা? আচ্ছা, খুবই নাইস একটা কোয়েশ্চেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কোয়েশ্চেনটা করার জন্য। এই যে দেখেন যে এটা আসলে সর্ট অফ চাপিয়ে দেওয়া যে শুধু মায়ের রোল আছে আপব্রিঙ্গিং, সন্তানের চাইল্ড রিয়ারিং প্র্যাকটিসের জন্য। মায়ের রোল ডেফিনেটলি আছে, কিন্তু অবশ্যই বাবার রোল আছে, ইভেন প্রত্যেকটা মানে আদার্স যে ফ্যামিলি মেম্বার তাদেরও রোল আছে। এটা কিন্তু আমাদের বানানো কথা না, এটা কিন্তু সায়েন্সও বলে যে একটা জয়েন্ট ফ্যামিলির বাচ্চারা কিন্তু তাড়াতাড়ি কথা শেখে, তাড়াতাড়ি সোশ্যালিজম শেখে, কারণ অনেক এবং তারা অনেক শার্প হয়। আমি যদি আমার বাচ্চাটাকে একা নিয়ে ধর নিচে গার্ডেনে গেলাম, আমি নিয়ে শেখালাম যে এই যে বাবা দেখো এটা পাতার রং সবুজ, আমি একটা শিখালাম। এখানে আমি যদি টোটাল ফ্যামিলি মেম্বারই বাচ্চাটাকে নিয়ে যদি গার্ডেনে যাই, একজন একটা ইনফরমেশন দিবে বাচ্চাকে। তাহলে এইটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে দায়িত্বের জায়গাগুলো কিন্তু আসলে হচ্ছে সবার মিলেই আছে, মায়ের একার না। আর স্পেসিফিক কোনো ঘটনাতে যদি আমি না মানে আলোকপাত করি, আমি যদি ইন জেনারেল বলি, আমরা সাইকিয়াট্রিস্টরা কিন্তু এই জাতীয় ঘটনাগুলো প্রচুর দেখি, যেগুলো আসলে মিডিয়াতে চলে আসে সেগুলো গুটি কয়েক, এর বাইরে হিউজ ঘটনা আছে যেগুলো আমরা দেখি।
মা সন্তানকে মেরে ফেলছে বা এরকম, এগুলো মানসিক মানে চাপ বলেন, মানসিক রোগ বলেন, এগুলো তো মানে একটা বড় কারণ জুড়েই কিন্তু আসলে মানে কারণ আর কি এই ধরনের দুর্ঘটনা ঘটার পেছনে। মানসিক চাপে তো থাকেই, আমাদের দেশের এখনো পর্যন্ত বেশিরভাগ নারীরাই কিন্তু মানসিক চাপে থাকে বিভিন্ন দিকে, হাজবেন্ডের দিক থেকে হোক, ইনলজ মেম্বারের দিক থেকে হোক, আবার যারা একটু ক্যারিয়ারিস্টিক তারা হয়তো বা মনে হচ্ছে পায়ে আমার বেড়ি বেঁধে রেখেছে কেউ, আমি তো আমার মতো করে উঠতে পারছি না বা আমার মতো করে করতে পারছি না, সেই জায়গাটাতে সেলফ মেড একটা মানে মানসিক চাপ। এগুলোর বাইরেও কিন্তু মানসিক রোগও আছে, যেমন ধরেন যে স্কিজোফ্রেনিয়া। আমার নিজেরই একজন পেশেন্ট আছেন যে উনি নিজের সন্তানকে মেরে ফেলেছেন ডিউ টু স্কিজোফ্রেনিয়াতে যেটা হয় যে অডিটরি হ্যালুসিনেশন হয়, ভিজুয়াল হ্যালুসিনেশন হয়, এবং ওনার সন্তানকে মেরে ফেলার পরেই হচ্ছে ওই ঘটনার পরে তারপর তখন আমার চেম্বারে আর কি নিয়ে এসেছে, এবং পারিবারিক কারণে ওরা বিষয়টা কোনো কেস টেস কোনো কিছুতে যায় না, এটা পারিবারিকভাবেই যায় নাই, এবং ওই ফিমেলটা ছোটবেলা থেকেই স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট। আসক্ত ছিলেন না, স্কিজোফ্রেনিয়া, হ্যাঁ মানসিক স্কিজোফ্রেনিয়া তো গুরুতর একটা মানসিক রোগ। তো তাহলে হচ্ছে যে এটা পারিবারিকভাবেই ওনারা জিনিসটা মানে হ্যান্ডেল করেছেন আর কি, সেটাতে আমাদের কিছু বলার নেই। যখন আমার কাছে আসছে তখন বাচ্চা মারা যাওয়ার প্রায় 6-7 মাস পরে আসছে, তখনও ওই যে স্কিজোফ্রেনিয়া রোগটা ভালো হচ্ছে না এর জন্য। তাহলে এই যে এটা তো অনেক ভয়ঙ্কর একটা রোগ। স্কিজোফ্রেনিয়াতে কি হয় যে অডিটরি হ্যালুসিনেশন হয়, ভিজুয়াল হ্যালুসিনেশন হয়, ডিলিউশন থাকে। এই টার্মগুলো যদি আমি ডেসক্রাইব না করি, হ্যালুসিনেশনের বিষয়টা যেরকম অডিটরি হ্যালুসিনেশনে হয়তো বা তার কানে কেউ বলছে যে তোমার বাচ্চা তোমার জন্য শত্রু, তোমার জন্য অশুভ, তুমি মেরে ফেলো, ওই পার্সনটার, হ্যাঁ ওই পার্সনটার যেটা হয়েছে। যদি স্কিজোফ্রেনিয়া থেকে বের হয়ে যদি যাই, যে পোস্টপার্টাল ডিপ্রেশন আছে, পোস্টপার্টাল সাইকোসিস আছে, মানে বাচ্চা হওয়ার পরে মায়েদের হরমোনাল ইমব্যালেন্সের জন্য হোক বা আগের কোনো সাইকিয়াট্রিক প্রবলেম থেকে থাকলে হোক, তখন কিন্তু একটা বিশাল একটা মানে মানসিক একটা টানাপোড়েনের ভেতর দিয়ে যায়। অনেকে আছে তার নিজের সন্তানকে শত্রু মনে করে, এভিল মনে করে যে ও আমার জীবনে আসা মানে আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমি ওকে সরিয়ে ফেলি, হ্যাঁ বা কোনো একটা ক্ষতি করে ফেলি। তাহলে মায়েরা তো এভাবে চিন্তা করতে পারে না, মানে সবকিছুই যে আসলে সামাজিক কারণে পারিবারিক চাপে যে হচ্ছে এটা না। অবশ্যই মানসিক স্বাস্থ্যের প্রতি সবারই সচেতন হওয়া উচিত, কারণ এই যে ঘটনাগুলোর পেছনে অবশ্যই হিউজ মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে, প্রমাণিত মানে এভিডেন্স সহ সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, যেগুলো কারেকশন করা সম্ভব। তো এই জায়গাগুলো আসলে সচেতন হওয়া প্রয়োজন। বিশেষ করে পরিবারের এখানে বড় একটা দায়িত্ব আছে, তার সাথে যে আছেন তার হাজবেন্ড যে আছেন তার কিন্তু একটা বড় দায়িত্ব থাকে যে তার ওয়াইফের এখন মানসিক কি সমস্যা আছে। কারণ আমরা সবসময় দেখি যে শারীরিক সমস্যাটার দিকে আমরা সবসময় বেশি ফোকাস করি, কিন্তু মানসিক যে একটা সমস্যা থাকতে পারে এই জিনিসটা কিন্তু আমরা সেখান থেকে বের হয়ে স্টিগমাটাইজড এখনো আমাদের খুব আর কি হয় না আসলে। অনেকে এই জায়গাটা একদম অ্যাভয়েডই করেন, সেটা জানবো। কিন্তু তার আগে আরেকটু জানি যে আমরা শিশুদের নিয়ে কথা বলছিলাম, এবার একটু কৈশোরের দিকে আসি। যে কৈশোরে যারা আছেন তাদের ব্যাপারটা শিশুদের ক্ষেত্রেও আমার কাছে মনে হয়েছে একটু ভয়াবহ, কারণ শিশুদেরকে আমরা নানাভাবে অনেক কিছু দিকে ডাইভার্ট করতে পারি, অনেক কিছু দিতে পারি, বোঝাতে পারি, একটা খেলনা দিলেও তারা কিন্তু খুশি হচ্ছে। বাট যেই সন্তানটি আমার কৈশোরে আছেন তাকে বোঝানোটা আরেকটু বেশি কঠিন। তার পৃথিবীটা একটু বড় হয়ে যায়, সে শুধুমাত্র ডিভাইসের মধ্যে যে কার্টুন বা নানা রকম অ্যানিমেশন জিনিস তা না, তার কাছে পুরো পৃথিবীটা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আছে। তাকে সরিয়ে নিয়ে আসাটা কিন্তু নানা রকম ভাবে কিন্তু বিপদের একটা পর্যায়ে চলে আসে। তা আমি এই কৈশোর বয়সে যে আমার সন্তানটি আছে তাকে আসলে এই ধরনের আসক্তি থেকে কিভাবে ফিরিয়ে আনতে পারি? ধন্যবাদ। এটা কোন ধরনের আসক্তি সেটার উপরে ডিপেন্ড করে, এবং আপনি এই কথাটা খুব ট্রু একটা কথা বলেছেন যে কৈশোরকালীন যে আসক্তিগুলো সেগুলো ডেফিনেটলি ডেঞ্জারাস হয়। আমি যদি বর্তমান প্রেক্ষাপটে যদি বলি, আমরা হিউজ দেখছি, এভরিডে আমরা দেখছি কিশোর গ্যাং কোন একটা অসামাজিক কিছু করেছে, তাই না? আলোচিত একটা বিষয়। এবং রিসেন্টলি আমরা যেই এলাকার কথা আমরা জানি যে ওই এলাকাতে সবচেয়ে বেশি ছিনতাই হচ্ছে, এটাও আমরা শুনেছি যে ওই এলাকাতে কিশোর গ্যাংকে ট্রেইনড আপ করা হচ্ছে,
নির্দিষ্ট কোনো জায়গায় বা মানে নিজেদের প্ল্যান করা মানে বিভিন্ন স্ক্যাটার জায়গায় এরকম যে চিন্তা করেন যে তাহলে জিনিসগুলো ট্রেনিংই দেওয়া হচ্ছে যে কিভাবে আরও জিনিসগুলো ফাস্ট করা হয়। তো তাহলে যে এবং ওদের কিন্তু আবেগের যে নিয়ন্ত্রণটা ওটা তো নাই, এবং ওদের মধ্যে যে একটা যে মনুষ্যত্ব বোধ এই বিষয়গুলোও কিন্তু একদমই কাজ করে না। আর যদি মাইল্ডার ফর্মেও যদি চিন্তা করি, কিশোর বয়সটা তো আসলে এরকম যে না আমি ব্ল্যাক এরিয়া, না আমি গ্রে এরিয়া, দ্যাট ইজ না আমি বড় না আমি ছোট, সে হয়ে যায় একটা গ্রে এরিয়া, মানে ব্ল্যাকও না হোয়াইটও না, মাঝামাঝি যে কালারটা সেটা হচ্ছে গ্রে এরিয়া বলি। এই গ্রে এরিয়াতে থাকাটাই হচ্ছে আসলে খুবই ভালনারেবল। তো এই যে কিশোরদের কথা যেটা বলছি, তারা অনেক রকমের অসামাজিক বিষয়গুলোতে জেনে না জেনে, বুঝে না বুঝে জড়িয়ে পড়ছে। এটার সিকুয়েলিগুলো কি হতে পারে সেটাও কিন্তু মানে গুরুত্বের সাথে দেখছে না। তাহলে এই জায়গাগুলোও কিন্তু ওই ব্যাকওয়ার্ড যেতে হবে বা রেট্রোস্পেক্টিভ ওয়েতে আসলে হাত দিতে হবে যে এই যে বাচ্চাটাকে যখন ছোটবেলা থেকেই যখন বড় হচ্ছে তখন থেকেই তো সেই একই কথা ঘুরে আসছে যে লাগামটা টেনে ধরেনি, এবং এখনও যে তারা আসক্ত হয়ে পড়ছে, আমি জেদ করলেই কি আমাকে দিতে হবে, তখন তো ওইভাবেই তো বাচ্চাটা বা কিশোরটা মাথায় সেট হয়ে যায় যে আমি জেদ করলে, আমি রিয়্যাক্ট করলে, আমি মারধর করলে, ভাঙচুর করলে, গালিগালাজ করলে আমি পেয়ে যাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমার জিনিসটা পাওয়ার ইয়ে। সেকেন্ড যে প্রবলেমটা মানে হচ্ছে সেটা আমরা আলোচনাতে খুব কম আসে, এই যে ধর্ষণগুলো যেগুলো হচ্ছে, হ্যাঁ, গ্যাং রেপ হচ্ছে, এগুলো এই যে কিশোররা যে ইয়েগুলো করছে, ওরা কন্টিনিউয়াসলি ওরা পর্ন দেখছে, পর্নের যে একদম ভালগার টাইপগুলো সেগুলো কিন্তু দেখছে। ওখানে তারা দেখছে যে মানুষকে মানে একটা শরীরকে কষ্ট দিয়ে মজা পাচ্ছে, মানে ওরা বুঝছে যে এটা মজা পাচ্ছে, কিন্তু একটা মানুষকে শরীরটাকে কষ্ট দিয়ে মজা পাচ্ছে। তাহলে ওদের ব্রেইনটা কিন্তু ওইভাবে করে প্রসেস হতে থাকে যে ওদের কাছে মজা পাওয়াটা মানে হচ্ছে একটা শরীর, মজা পাওয়াটা মানে হচ্ছে আঘাত দেওয়া। ওরা কিন্তু ওভাবে শিখে না, পারিবারিক বন্ধনটা থাকে না যে তোমার অপোজিট জেন্ডার সে তার শরীরটা সম্মান করার একটা বিষয়, সে একটা অস্তিত্ব, তার পেইন আছে, তার বোধ আছে। হ্যাঁ, তুমি যে অপোজিট জেন্ডারকে তুমি কষ্ট দিতে চাচ্ছ, এই অপোজিট জেন্ডারই তো আমি তোমার মা, আমি তোমার বোন, ঠিক আছে, এই জায়গাটা বোঝার শক্তিটা হারিয়ে ফেলে, এই কানেকশনটাই বিল্ড আপ করে না ডিউ টু ওই এই জায়গাটা নিয়ে আমরা একটু আরেকটু জানবো যে আসলে কিভাবে এই জায়গাটা আমরা আমাদের শিশুদেরকে সাহায্য করতে পারি, আমাদের সন্তানদের সাহায্য করতে পারি। তো ছোট একটা বিরতি নিয়ে এসে দর্শক আপনারা দেখছেন রেনিক্স স্বাস্থ্য কথা, ফিরে আসছি ছোট্ট একটা বিরতি নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে রেনিক্স স্বাস্থ্য কথায়। দর্শক, আজ আমরা কথা বলছিলাম আসক্তি নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার রুবায়েত ফেরদৌস, সহকারী অধ্যাপক, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমরা কিশোর বয়সের সন্তানদের নিয়ে আমরা কথা বলছিলাম, সেখানে তাদেরকে ম্যানেজ করার জন্য আসলে আমরা কি করতে পারি এই জায়গায় যদি একটু সংক্ষেপে বলেন আমাদের। ওকে, ঠিক আছে। কিশোরদের ক্ষেত্রে যে প্রবলেমসগুলো হচ্ছে আমাদের সর্ট আউট করতে হবে যে আসলে গোড়াটা কোথায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে গোড়াটা দেখা যায় যে আবেগের মানে অভাব, মানে ফ্যামিলি মেম্বারের মধ্যে বন্ডিংয়ের অভাব, আবেগের অভাব। ফ্যামিলি মেম্বারের সবসময় যেটা করতে হবে যে কিশোর বয়সের সাথে যে এমনভাবে ইন্টারাকশনটা করতে হবে যে হ্যাঁ আমি এটাতে কষ্ট পেয়েছি, মানে তার মায়া লাগতে হবে, এই মায়ার জায়গাটা তৈরি করতে হবে। আচ্ছা, তুমি এইভাবে চললে আমি খুশি হই, এই ভালো বোধটাকে ক্রিয়েট করতে হবে। এবং যে নৈতিকতার শিক্ষাটা শুরু থেকে নিয়েই দিতে হবে, যেই জায়গাটাতে মানে গ্যাপ পড়ে যায়। এবং এই বয়সটা তো এমনিতেই ইম্পালসিভ, হরমোনাল চেঞ্জের জন্য তো ইম্পালসিভ হয়ে ওঠে, একটা মেইন পর্যায়ে। ওই সময়টাতে তাদেরকে ট্রিগার না করে তাদেরকে সবসময় সফট ওয়েতে বিনয়ের সাথেই কিন্তু তাদের সাথে আসলে রিয়ারিংগুলো করতে হবে। যে আমি যদি যেটা যে ছোটদের ক্ষেত্রে বলছিলাম যে আমি যদি অ্যাগ্রেসিভ আচরণ করি ওরাও তো এটা করবে, কারণ ওরা তো এখন ড্যাম কেয়ার একটা ভাব ওদের বয়সের কারণে চলে আসে। এবং স্পিরিচুয়াল যে প্র্যাকটিসটা এটাও ডেফিনেটলি
করতে হবে। যে যে ধর্মকেই বিলং করুক না কেন, কোনো ধর্মই কিন্তু বলে নাই যে তুমি নিষিদ্ধ কাজ করো, তুমি কাউকে মানে কষ্ট দাও, তুমি কারো ক্ষতি করো, তুমি মার্ডার করো, তুমি ধর্ষণ করো, কোনো ধর্মই তো বলে নাই। তাহলে যে যার ধর্মকে বিলং করে সেটা স্পিরিচুয়াল যে বোধটা ভালো মানুষ হিসেবে তৈরি হওয়ার জন্য সেটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। একদম। আরেকটা কাজ কি করা যেতে পারে, যে এই বয়সটা যেহেতু মানে এখন উঠতি বয়স, সে বড় হচ্ছে এরকম একটা পর্যায়ে থাকে, বাবা মায়ের সাথে যদি বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে বা যদি একদম বেস্ট ফ্রেন্ড হিসেবে যদি মা বা বাবাকে বেছে নেওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু তারা অনেক কিছু শেয়ারিং করতে পারে। হ্যাঁ অবশ্যই, মানে এটা যে শুরু থেকে বিভিন্ন সময় স্ক্যাটার্ড ভাবে বলেছি যে আইডল ফিগার কিন্তু একজন থাকেই, হয় বাবা না হলে মা, এটা নিজেদেরকে তৈরি করে নিতে হবে। এবং এই যে কোয়ালিটি টাইমটা যে ছোটবেলার সময়টাতে বলেছিলাম যে ভালো হোক খারাপ হোক, এই যে কিশোর বয়সে কি হয় যে ও আমাকে এই কথা বলেছে আমি ওকে দেখে নিব, এই থটটাকে এটাও তো এক্সপ্রেস করতে হবে। ফ্যামিলি মেম্বার যার সাথে ক্লোজ তার কাছে এক্সপ্রেস করতে হবে, ওই এক্সপ্রেস করার জায়গাটা তো তাকে দিতে হবে। জায়গাটা না দিলে তো সেটাকে চেঞ্জ করা যাবে না, যে তুমি এই ওয়েতে না ভেবে তুমি এই ওয়েতে চিন্তা করতে পারো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটু জানি যে আসলে আমরা সবসময় চিন্তা করি আমি কিভাবে সুস্থ থাকবো, আমার ডায়াবেটিস বেড়ে গেছে, আমার প্রেশার বেড়ে গেছে, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এমনকি ডাক্তার কাছে যেতে হবে, বাৎসরিক একটা চেক আপ আমাকে করতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা সবসময় জানি। কিন্তু আসলে শরীরের সাথে যে আমার মনেরও যে একটা যত্ন নেওয়া প্রয়োজন, এই জায়গাটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই। আসলে আমি কিভাবে মানে পারবো যে আমি আমার মানসিক যে জায়গাটা, সেই জায়গাটাতে আমি নিজেকে শান্ত রাখা, নিজেকে একটু যত্ন করা, নিজের মনকে ঠান্ডা রাখা, এই জায়গাগুলো যদি একটু বলেন যে আসলে কিভাবে সুস্থ রাখা যায়। ওকে, ধন্যবাদ। সেই জায়গাটা প্রথম যদি আমি বলি যে আমাদেরকে চিন্তা করতে হবে কি যে আমি একটা হিউম্যান এক্সিস্টেন্স, আমি শুধু একটা শরীর না, ডেফিনেটলি আমার মন আছে, আবেগ আছে, আমার বোধ আছে, এবং আমার কখনো কষ্ট লাগে, আমার হাসি পায়, আমার রাগ উঠে, আমার আবেগগুলো আছে। তো তাহলে এইগুলোর যদি আনহেলদি ওয়েতে তারতম্য হয় তাহলে আমি নিজেই তো ভালো থাকবো না। এবং আমাকে এই কারণে সবসময় আমাকে কেউ কখনো কিন্তু কথা দেয়নি যে তোমার সবসময় হাসির কারণটা আমি, সবসময় হাসির দায়িত্বটা আমার, এবং কেউ কখনো কথা দিবেও না। কাজে নিজের দায়িত্বটা নিজের নিতে হবে মেন্টালি ভালো থাকার জন্য। অ্যান্ড এটার জন্য মাথায় এটাও রাখতে হবে যে আমি নিজে যদি ভালো না থাকি আমি কাউকে ভালো রাখতে পারবো না, আমার ফ্যামিলি মেম্বারকেও ভালো রাখতে পারবো না, যেটার সিকুয়েলিগুলো আমরা দেখছি। এবং মেন্টালি হেলদি থাকার জন্য অনেক ধরনের প্র্যাকটিসেস আছে রেগুলার। হ্যাঁ, ডেফিনেটলি স্পিরিচুয়াল প্র্যাকটিস তো আছেই, এবং রেগুলার যে ব্যায়াম করা, হাঁটা, হেলদি ফুড খাওয়া, তারপরে হচ্ছে যে চর্চা, আবেগ যে কি বলবো যে এক্সচেঞ্জ করা, হ্যাঁ, এটার যে চর্চা করাটা সেগুলো করতে হবে। এবং সব সময় নিজেকে ভালোবাসতে হবে, অন্যকেও ভালোবাসতে হবে। কিন্তু আছে না যে আমি সব সময় স্ট্রেস নিচ্ছি, আমি নিজেকে কষ্ট দিচ্ছি, অন্যের জন্য করছি, এত অ্যালট্রুইস্টিক হওয়ারও দরকার নেই, সেখানেও বাউন্ডারি থাকতে হবে। কারণ আমি যদি ওভার স্ট্রেসড হয়ে যাই তাহলে আমার বার্ন আউট হয়েই যাবে, দেন তখন তো আমি কোনো কিছু মানে আমার প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাবে। তো তাহলে নিজেকে ভালো রাখার জন্য, মেন্টাল হেলথটাকে ভালো রাখার জন্য অবশ্যই পর্যাপ্ত ঘুম বলেন, ব্যায়াম করা বলেন, বা নিজের প্রশংসা করা বলেন, অন্যের প্রশংসা করা বলেন, সম্পর্কগুলোকে সুন্দর মেনটেন করা বলেন, নিজের প্রোডাক্টিভিটির দিক থেকে বলেন, সব কিছুই আসলে মোট কথা আমি সকালে ঘুম থেকে উঠে আমি যা যা কাজ করি প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমার করণীয় আছে যে আমি এটাকে যত আমি এই জায়গাটাকে হেলদি রাখতে পারবো ততই আমি ভালো থাকবো এবং সুখেও থাকা যাবে, নিজের মনটাকে ভালো রাখা যাবে। একদম শেষ মুহূর্তে শেষ প্রশ্ন একটা করব, সেটা হচ্ছে যে মনকে নিয়ন্ত্রণ করা, যে আমরা হঠাৎ করে রেগে যাচ্ছি যে কোনো জায়গায়, অফিসে হোক, বাসায় হোক, পরিবারের সাথে হোক, কোনো একটা ক্ষেত্রে হঠাৎ করে রেগে গেল যে কেউ, সেই রাগটাকে কিভাবে আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, পরিবারের সামনে হোক, অফিসে হোক, যে কোনো জায়গায়। একদম শেষ। ওকে, নাইস কোয়েশ্চেন। এবং এটার পেছনে অনেক ধরনের মানসিক কারণ থাকে, রোগ থাকে, সেদিকে যদি আমি না যাই, সিম্পলি যে একটা মানুষ রেগে যাচ্ছে, নিজের নিয়ন্ত্রণ রাখতে পারছে না, সেই ক্ষেত্রে কতগুলো টেকনিক্সের কথা আমরা বলি। যে প্রথমে দেখেন যে যখন আপনি রেগে যাবেন, আপনার রাগের কারণটা আপনাকেই জাজ করাটা শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, যে আমি যে কারণে রেগে গেলাম এই কারণটা কি যুক্তিযুক্ত কিনা, আমি যেভাবে কথা বলছি সেটা কি যুক্তিযুক্ত কিনা, এই কথাটা আমি যাকে বলছি এই কথাটা আমাকে কেউ বললে আমি সেটা কিভাবে নিতাম,
এইভাবে এমপ্যাথেটিক ওয়েতে চিন্তা করতে হবে এবং যেই মুহূর্তে রাগ উঠবে বেটার ওই জায়গা থেকে সরে যাওয়া। হয় সব যদি সরার অপশন না থাকে আপনি ডিলে রেসপন্স করবেন, দেরিতে রেসপন্স করবেন। বলতে চাচ্ছি যে দেখেন যে আমি যদি তাৎক্ষণিক উত্তর দেই তখন কিন্তু অবশ্যই ওই মানুষটাকেও রাগিয়ে দেওয়ার মতোই কিন্তু উত্তরটা দেই, কিন্তু আমি যদি একটু দেরি করে উত্তরটা দেই তাহলে কথার ধরন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ডেফিনেটলি। এবং ওই জায়গা থেকে সরে যাওয়া, এক গ্লাস পানি খাওয়া যেতে পারে, মাইন্ডটাকে ডিস্ট্র্যাক্ট করা যেতে পারে, আমি আশেপাশে কি হচ্ছে, কি ঘটছে, কে যাচ্ছে, কে কি চলছে, এগুলোর দিকে আমি কনসেন্ট্রেট করতে পারি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ যে আমি যার উপরে রেগে যাব তাকে যখন আমি উত্তরটা দিব তখন আমার অ্যাপ্রোচটা, সেন্টেন্সটা আমি তুমি দিয়ে অ্যাপ্রোচটা আমি করব না, আমি দিয়ে অ্যাপ্রোচটা করব। একটু মিলিয়ে দেখেন যে ধরেন যে আমার মানে একজন হাজব্যান্ড খেতে বসলো, ওয়াইফ অনেক ঝাল দিয়েছে, তখন হাজব্যান্ড বললো যে তুমি এত কেন ঝাল দিয়েছো, আমি তো ঝাল খেতে পারি না। দিস ইজ মানে ওয়ান ম্যানার। অ্যান্ড এইটাই যদি চেঞ্জ করে উনি বলার চেষ্টা করে যে আমি ওয়ার্ডটা দিয়ে শুরু করব, তাহলে কিন্তু কথার ধরনটাই পাল্টে যায় যে আমি আসলে এত ঝাল খেতে পারি না। তাহলে যে এই টেকনিকটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ, যে তুমি দিয়ে কথা না বলে আমি দিয়ে কথাটা বলতে হবে। নিজের রাগের ধরনটার ব্যাপারে জানতে হবে এবং হচ্ছে যে সব সময় মাথায় রাখতে হবে যে অপর মানুষটা কিভাবে নিচ্ছে, আমি হলে সেটা কিভাবে নিতাম। এই জায়গাটা আসলে চিন্তা করাটা আসলে খুব বেশি দরকার, যেটা বললেন শ্রদ্ধাবোধটা থাকা। ডাক্তার রুবাইয়াত ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত ব্যস্ততম সময়ের মধ্যে থেকে আমাদের সময় দিয়েছেন আজকে। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, আমার খুব ভালো লেগেছে প্রোগ্রামে আসতে পেরে। দর্শক ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে শারীরিক স্বাস্থ্যের সাথে কিন্তু মানসিক স্বাস্থ্য কিন্তু একটা বড় জায়গা, কারণ আমি নিজে যদি সুস্থ থাকতে চাই এবং আমার পরিবারকে নিয়ে যদি সুস্থ থাকতে চাই তাহলে কিন্তু নিজের মনকে ভালো রাখতে হবে। নিজের মনকে ভালো রাখতে হলে কিছু কিছু কাজ কিন্তু অবশ্যই করতে হবে, তার সাথে সুষম খাবার এবং নিয়মিত এক্সারসাইজ করার সাথে একটু হাঁটা, এটুকু করলেই কিন্তু নিজের মনকেও সুস্থ রাখাটা সম্ভব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়।